আসসালামু আলাইকুম। ঢাকা সিটি মডেল কলেজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি মোসাম্মদ উম্মে রাব্বি, প্রভাষক সমাজবিজ্ঞান বিভাগ। আজকে আমি তোমাদের সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় পড়াবো। দেখো, এখানে আজকের অধ্যায়ের নাম হচ্ছে বাংলাদেশের নৃগোষ্ঠীর জীবনধারা। আজকের এই অধ্যায়ে আমরা যা শিখবো সেটা হচ্ছে নৃগোষ্ঠীর ধারণা ও প্রকৃতি ব্যাখ্যা করতে পারবো, চাকমা, সাঁওতাল, গারো ও মণিপুরীদের উৎপত্তি পরিচয় বর্ণনা করতে পারবো, তাদের পোশাক, খাদ্যাভ্যাস, ধর্ম ও উৎসব সম্পর্কে জানতে পারবো, বাংলাদেশের নৃগোষ্ঠী সমূহের অবস্থান ও তালিকা জানতে পারবো, তাদের সামাজিক সংগঠন, পরিবার ও বিবাহ রীতি বিশ্লেষণ করতে পারবো, সকল নৃগোষ্ঠীর সংস্কৃতির প্রতি শ্রদ্ধাবোধ গড়ে তুলতে পারবো। এখন দেখো, প্রথমেই আমরা যেটা পড়বো সেটা হচ্ছে নৃগোষ্ঠী কি। তোমাদের যদি আমি সহজভাবে বলতে চাই তাহলে নৃগোষ্ঠীটা বিশ্লেষণ করলে দেখা যায় নৃ শব্দের অর্থ মানুষ, গোষ্ঠী শব্দের অর্থ সামাজিক দল, অর্থাৎ নৃগোষ্ঠী বলতে আমরা মানুষের সামাজিক দল বা গোষ্ঠীকে বুঝিয়ে থাকি। তোমরা এখানে একটা সংজ্ঞা দেখতে পাচ্ছ, নৃগোষ্ঠী বলতে মানব জাতির এমন একটি উপবিভাগকে বোঝায় যারা অভিন্ন কিছু দৈহিক বৈশিষ্ট্য ধারণ করে থাকে। এখানে দেখো লেখা আছে, ইংরেজিতে একে বলে হয় রেস। রেস শব্দটি এসেছে রাজ্জা নামক ইতালিয়ান শব্দ থেকে। রাজ্জা শব্দের অর্থ হলো শিরোনাম। 1950 সালে ইউনেস্কো এই রেস শব্দটাকে বাদ দিয়েছে। তারা বলছে রেস শব্দটা আমরা না বলে বলবো হচ্ছে এথনিক কমিউনিটি। কারণ তারা মনে করে রেস থেকে রেসিজম ধারণার উৎপত্তি হয়। এখানে আমরা দেখতে পাই কয়েকজন নৃবিজ্ঞানী সংজ্ঞা দিয়েছে। সেখানে শেফার শেফার বলছে নৃগোষ্ঠী এমন একটি দল যারা সুস্পষ্ট শারীরিক ভিন্নতার কারণে অন্যদের থেকে আলাদা। এখানে একটি দল বলতে বোঝানো হয়েছে মানুষের দল। এখানে কিসিং তার একটা বইয়ের নাম আছে কালচারাল অ্যানথ্রোপোলজি, তোমরা বইয়ের নামটা লিখে নিতে পারো। তিনি তার বইয়ে বলছে ভৌগোলিকভাবে পৃথক হয়েও বংশানুক্রমিকভাবে একই প্রজাতির জাতিগোষ্ঠী হচ্ছে নৃগোষ্ঠী। আমি যদি তোমাদের সহজভাবে বলতে চাই আসলে নৃগোষ্ঠীটা কি, নৃগোষ্ঠী বলতে এমন এক জনসমষ্টিকে বোঝায় যাদের মধ্যে নিজস্ব সংস্কৃতি রয়েছে, তাদের ঐতিহ্যবাহী ভাবে তারা জীবিকা নির্বাহ করে এবং তাদের মধ্যে রয়েছে এক ধরনের একই রকম এলাকায় বসবাস করার সুযোগ। যেমন আমরা যদি বলতে পারি চাকমা নৃগোষ্ঠী, চাকমা নৃগোষ্ঠীর মধ্যে তাদের রয়েছে একটা নিজস্ব ঐতিহ্যবাহী চাষ, বা তারা ওই ঐতিহ্যবাহী চাষটা করে জীবিকা নির্বাহ করে, সেটা হচ্ছে জুম চাষ। এবং তারা একই এলাকায় বসবাস করে, যেমন তারা খাগড়াছড়ি, বান্দরবন ও রাঙামাটিতে বসবাস করে থাকে। নেক্সট যে স্লাইডটা তোমরা দেখতে পাচ্ছ এখানে আছে বাংলাদেশের নৃগোষ্ঠীর অবস্থান। বাংলাদেশে শুধু বাঙালিরা বসবাস করে না, তাছাড়াও এখানে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর জাতিসত্তার মানুষ রয়েছে। তোমরা এখানে নিচে একটা মানচিত্র দেখতে পাচ্ছ। দেখো, মানচিত্রতে দেখা যাচ্ছে সাঁওতালরা কোথায় কোথায় বসবাস করে। সাঁওতালরা দিনাজপুর, রংপুর, বগুড়া ও রাজশাহীতে বসবাস করে এবং গারোরা ময়মনসিংহ, টাঙ্গাইল ও মধুপুর এলাকায় বসবাস করে। এখানে আমরা কয়েকটি পরিসংখ্যান দেখতে পাই। সেখানে দেখতে পাই যে 2022 সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশে যে নৃগোষ্ঠীর আছে তা আমাদের মোট জনসংখ্যার 1%। এখানে মোট জনসংখ্যার মধ্যে নৃগোষ্ঠীর সংখ্যা রয়েছে 16,50,159 জন। বাংলাদেশের ভূখণ্ডে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে 57টি। রাঙামাটিতে রয়েছে 22.6%, খাগড়াছড়িতে 20.17% এবং বান্দরবনে 12%। আমরা যদি দেখতে পাই তাহলে বলতে পারি যে চাকমা নৃগোষ্ঠী সংখ্যার দিক দিয়ে সবচেয়ে বেশি।
এখানে তোমরা দেখতে পারো বাংলাদেশের উল্লেখযোগ্য কয়েকটি নৃগোষ্ঠী। আমি তোমাদের এই অধ্যায়ে মূলত চাকমা, মণিপুরী, গারো ও সাঁওতাল নৃগোষ্ঠী পড়াবো। তোমরা এখানে একটা নৃগোষ্ঠীর ছবি দেখতে পাচ্ছ, তোমরা কি আসলে বলতে পারবা এই নৃগোষ্ঠীটা কোন নৃগোষ্ঠী? তাহলে দেখো, এই নৃগোষ্ঠীকে আমরা চাকমা নৃগোষ্ঠী বলে থাকি। তোমাদের যদি আমি বলি যে চাকমা নামটা আসলে কিভাবে আসলো, চাকমাদের যে নামটা আসলো এর কোনো অথেন্টিক কোনো তথ্য পাওয়া যায় না। তবে লোকমুখে প্রচলিত আছে চাকমাদের একজন রাজা ছিল, সেই রাজার নাম ছিল বিজয়গড়ি। সেই বিজয়গড়ির রাজার একটি রাজ্য ছিল, রাজ্যটার নাম ছিল চম্পকনগর। মূলত ওই চম্পকনগরের চম্পক শব্দ থেকেই এই চাকমা শব্দটির উৎপত্তি। দেখো, এটি পার্বত্য চট্টগ্রামের বৃহত্তম নরগোষ্ঠী। এখানে তাদের রয়েছে সুসংগঠিত সমাজ ব্যবস্থা। মূলত তারা তাদের ঐতিহ্যবাহী পোশাকের জন্য সুপরিচিত। তোমাদের আমি এখন পড়াবো হলো চাকমাদের সামাজিক সংগঠন বা চাকমার নেতৃত্ব। আসলে তারা কিভাবে চাকমার নেতৃত্ব আসে। এখানে প্রথমে তোমরা দেখো তিনটা ছবি দেখা যাচ্ছে। প্রথমে যে ছবিটি আছে সেটা হচ্ছে আদাম বা পাড়া, তারপর আছে গ্রাম বা মৌজা, তারপর চাকমা সার্কেল। এখানে যে আদাম বা পাড়া, এখানে দেখো অনেকগুলো ঘরের সমষ্টি দেখা যাচ্ছে, এগুলো মিলে পাড়া হয়। এই আদাম বা পাড়ার যে প্রধান তাকে আমরা কারবারি বলে থাকি। আর গ্রাম বা মৌজা এটা কিভাবে গঠিত হয়, কয়েকটি পরিবারগুচ্ছ মিলে আদাম গঠিত হয়, আর এই আদামের সমষ্টি হচ্ছে গ্রাম বা মৌজা। তাহলে আমরা এখানে লিখতে পারি আদামের সমষ্টি। অর্থাৎ আদামের সমষ্টি নিয়েই গ্রাম বা মৌজা গঠিত হয়। তারপর দেখো চাকমা সার্কেল, তাহলে সার্কেলটা কিভাবে হয়, সার্কেলটা হলো মৌজার সমষ্টি। এখানে তোমরা দেখতে পাচ্ছ আদাম বা পাড়ায় যিনি প্রধান থাকে তাকে বলা হয় কারবারি, আর গ্রাম বা মৌজায় যিনি প্রধান থাকে তাকে বলা হয় হেডম্যান। চাকমা সার্কেলে যিনি প্রধান থাকে তাকে বলা হয় চাকমা রাজা। চাকমা নেতৃত্বে এই চাকমা রাজাকে সাহায্য করে থাকে কারবারি, যেমন বিভিন্ন ধরনের ট্যাক্স বা খাজনা তুলতে চাকমাদের কারবারি সাহায্য করে থাকে। তারপর এখানে দেখতে পাচ্ছ চাকমাদের পরিবার দেখা যাচ্ছে। আমরা জানি বাবা মা ভাই বোন মিলে পরিবার গঠিত হয়, এখানে একটি সুন্দর একটা পরিবারের ছবি দেখা যাচ্ছে। চাকমারা পারিবারিক ভাবে তারা মূলত পিতৃতান্ত্রিক, তারা উত্তরাধিকার সূত্রে পিতৃতান্ত্রিক প্রথা মেনে চলেন। যেমন আমাদের বাংলাদেশে যেমন পুত্ররাই সম্পত্তির অধিকারী হয়ে থাকে, মেয়েরাও পায় তবে পুত্রটা একটু বেশি পায়, তেমন তাদের উত্তরাধিকার সূত্রই পুত্ররাই বেশি পেয়ে থাকে। আমি যদি তোমাদের চাকমাদের জীবিকা, আবাসস্থল ও শিক্ষা সম্পর্কে বলি, তোমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছ জুম চাষ আছে। আসলে মূলত জুম চাষটা কি, জুম চাষটা হলো তারা যে পাহাড়ি যে জায়গাটা আছে সেটা সমতল জায়গাটাকে তারা সমতল করে এবং সেখানে বিভিন্ন ধরনের আখ, ধান চাষ করে থাকে এবং জীবিকা নির্বাহ করে। তাদের যে তোমরা এখানে দেখতে পাচ্ছ আবাসস্থল, আবাসস্থল মূলত কাঠ ও বাঁশ দিয়ে তৈরি। এটা মূলত মাটি থেকে 6 ফুট উঁচুতে তারা বাড়িটি তৈরি করে থাকে। শিক্ষা, শিক্ষার ক্ষেত্রে চাকমারা অন্যান্য নৃগোষ্ঠীর তুলনায় অনেক এগিয়ে। তারা বাংলা ও ইংরেজি ভাষার পাশাপাশি অনেক ভাষা দক্ষ হয়ে থাকে এবং তারা এখন শিক্ষিত হয়ে সরকারি বিভিন্ন চাকরিতে অংশগ্রহণ করছে। এখন দেখো তোমাদের আরেকটি নৃগোষ্ঠী পড়াবো, সেই নৃগোষ্ঠীর নাম হচ্ছে সাঁওতাল। বাংলাদেশের উত্তরাঞ্চলে বসবাসরত আদি অস্ট্রেলীয় বংশোদ্ভূত একটি বৃহৎ কৃষিজীবী নৃগোষ্ঠী। তোমরা এখানে কি দেখতে পাচ্ছ, এদের মুখ মূলত গোলাকার, চুলগুলো সোজা হয়ে থাকে বা কোঁকড়ানোও থাকে। এসব নৃগোষ্ঠী যদি বৈশিষ্ট্য থাকে তাহলে সেটা আদি অস্ট্রেলীয় বংশোদ্ভূত। এখানে দেখো সাঁওতালদের নৃগোষ্ঠীগত পরিচয় আছে। সাঁওতালরা আদি অস্ট্রেলীয়, তাদের গায়ের রং মূলত কালো থাকে এবং নাকটা চ্যাপ্টা থাকে। উৎপত্তি, ধারণা করা হয় তারা একসময় উত্তর ভারত থেকে হাজারিবাগ হয়ে এসেছে। তোমাদের উৎপত্তিতে একটি তথ্য দিয়ে রাখি। 1836 সালে ব্রিটিশরা সাঁওতালদের থাকার জন্য একটা জায়গা দিয়ে থাকে, জায়গাটার নাম ছিল বিহার।
তারা সেখানে শান্তিপূর্ণভাবে বসবাস করছিল। কিন্তু সে সময় সেখানকার অনেকগুলো মহাজন আসে এবং তারা ব্যবসা শুরু করে। ব্যবসা শুরুর এক পর্যায়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এই বিরোধটা 1855 সালে একটি বিদ্রোহের রূপ নেয়, যে বিদ্রোহটার নাম আমরা বলে থাকি সাঁওতাল বিদ্রোহ। এই সাঁওতাল বিদ্রোহে ইংরেজরা মহাজনদের পক্ষ নেয় এবং সাঁওতালদেরকে তাড়িয়ে দেয়। যখন তারা সাঁওতালদেরকে তাড়িয়ে দেয়, তখন তারা উত্তরবঙ্গে রংপুরে এসে বসবাস শুরু করে। বর্তমানে আমরা যদি বাংলাদেশে তাদের অবস্থান দেখতে চাই, তাহলে তারা রাজশাহী, দিনাজপুর, রংপুর ও বগুড়া অঞ্চলে বসবাস করে। 2022 সালের আদমশুমারি অনুযায়ী তাদের মোট জনসংখ্যা এখন 1,29,049 জন। এখানে তোমরা দেখতে পাচ্ছ সাঁওতালদের সমাজ ব্যবস্থা, বিবাহ ও অর্থনীতি। এই ছবিটাতে তোমরা কি দেখতে পাচ্ছ? তারা গোল আকারে বসে আছে। যখন তারা গোল আকারে বসে থাকে, তখন সেটাকে বলা হয় গ্রাম পঞ্চায়েত। সাঁওতালদের সমাজ ব্যবস্থার যে মূল ভিত্তি আছে, সেটা হলো গ্রাম পঞ্চায়েত, এবং তাদের প্রধানকে বলা হয় মাঝি বা মানঝি। তাদের পরিবার ও বিবাহ, তাদের পিতৃসূত্রীয় পরিবার রয়েছে, বিয়ের পর স্ত্রী স্বামীর বাড়িতে বসবাস করে। অর্থনীতি, এখানে দেখা যাচ্ছে তারা স্বামী ও স্ত্রী একসাথে কাজ করছে, অর্থাৎ মহিলা ও পুরুষরা একসাথে কাজ করতেছে। এখন যদি আমরা দেখি, এখানে নৃগোষ্ঠীর পরিচয় রয়েছে। তোমার নৃগোষ্ঠীগুলো সংক্ষেপে দেখতে পারবে। এখানে চাকমা, গারো, সাঁওতাল, মণিপুরি দেয়া আছে। চাকমাদের বাসস্থান ছিল রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন। গারোদের ময়মনসিংহ, টাঙ্গাইল। সাঁওতালদের রাজশাহী, দিনাজপুর এবং মণিপুরীদের সিলেটে। এগুলো তোমরা দেখে নিবা, যেগুলো আমি পড়িয়েছি সেগুলোই এখানে সংক্ষিপ্ত আকারে দেয়া আছে। এখানে বাংলাদেশের নৃগোষ্ঠীর জীবনধারার 10টি সংক্ষিপ্ত প্রশ্ন আছে। এগুলো তোমরা বাসায় এসডব্লিউ করবা, চাইলে তোমরা কমেন্টে এগুলো লিখে দিতে পারো। আজকের ক্লাস এ পর্যন্তই। ঢাকা সিটি মডেল কলেজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।